আগের ছোঁয়া সিরিয়ালে আমরা এই অবধি দেখেছিলাম উর্মি এবং কুন্তলা দুজনে প্ল্যান করে দীপার নামে কমপ্লেন নিয়ে সূর্যের কেবিনে প্রবেশ করে। এরই মধ্যে দীপাও সেখানে পৌঁছে যায় আর সূর্য ডিলটা ক্যান্সেল করে দেবে বলে জানায়। এবার চলুন আজকের পর্বটা আলোচনা করা যাক। সূর্য ক্লিয়ার করে দীপাকে জানিয়ে দেয় এই ডিলটা আর আমাদের করা সম্ভব নয়, এটা আমি ক্যান্সেল করতে চাই। দীপা উর্মি আর কুন্তলাকে দেখে বেশ বুঝে যায় কলকাটি পেছন থেকে এরাই নেড়েছে। এরপর দীপা ফাইলটাকে টেবিলে রেখে বলে, মিস্টার সেনগুপ্ত, ডিলটা ক্যান্সেল করতে চাই বললেই তো আর হচ্ছে না। সব কিছুর তো একটা নিয়ম থাকে বলুন। ডিলটা যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে আপনার কোম্পানিকে আমার কোম্পানিকে একটা বড় ধরনের কম্পেনসেশন দিতে হবে। অ্যামাউন্টটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, যেটা আপনার কোম্পানির আছে বলে তো আমার মনে হচ্ছে না। যেই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে ওই অ্যামাউন্টের 10%ও কিন্তু আপনার কোম্পানি দিতে পারবে না বলে আমার মনে হয়। আপনি কি সঠিকভাবে জানেন ব্যাপারটা? এই কথা শুনে সূর্য টেনশনে পড়ে যায়। একরকম নিজের উপর রাগ করেই বলতে থাকে, পারলাম না, আমি পারলাম না ডিলটা ক্যান্সেল করতে। আপনি তো একটা খুনি, আপনি আমার মেয়ের হাজবেন্ড রুডিকে খুন করেছেন, আমার মেয়েকে বিধবা বানিয়েছেন। আপনার মতো একটা খুনির সঙ্গে আমি কেন ডিল করব বলুন তো? কেন বিজনেস করব আপনার সঙ্গে? শুনে দীপা বলে, আচ্ছা মিস্টার সেনগুপ্ত, আপনি তো এত কিছু জানেন, এত কিছু তো আপনি মনে রেখেছেন, আমাকে আপনার মনে পড়ছেন না? আর আপনি বলুন তো আমি খুনটা কেন করেছি? আপনি কি জানেন কারণটা? খুনের কারণটা আপনি জানেন না, আর এত কিছু আপনার মনে আছে কিন্তু আমার মুখটা আপনার মনে পড়ছে না। আপনি বলুন তো, একটু ভেবে বলুন তো আমি কে, আমাকে চিনতে পারছেন না? এই সমস্ত উত্তেজনার কথা শুনে সূর্য মাথায় হাত দিয়ে বলতে থাকে, আমার কিচ্ছু মনে পড়ছে না, কি জানি কেন এরকম হচ্ছে, আমার মাঝে মাঝে সব ভুলে যাচ্ছি আমি, আমার মাথা কাজ করছে না, আমার সব গুলিয়ে যাচ্ছে। এইদিকে উর্মি আর কুন্তলা দুজনে মিলে চুপি চুপি সূর্যের ঘরে প্রবেশ করে আর সেখানে গিয়ে রূপার পাল্টে দেওয়া ওষুধটাকে নিজেরা আবার পাল্টে দিয়ে সেখানে আরও পাওয়ারফুল ওষুধ রেখে দেয়। ওষুধ পাল্টানোর কাজটা কিন্তু কুন্তলা উর্মির হাতে না দিয়ে নিজের হাতে করে আর বলে, এবার আমি যে ওষুধ রেখেছি তাতে মিস্টার সেনগুপ্ত দীপা কেন নিজের নামটাও ভুলে যাবে। আমরা যতটুকু চাইবো, যেভাবে চাইবো, শুধু সেইটুকুই মনে করতে পারবে। এইদিকে সোনা নিজের রুমে যেতে গিয়ে বাবার রুমে কুন্তলা আর উর্মিকে দেখে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা খেয়াল করছে। আর ওষুধ পাল্টে সূর্যের রুম থেকে বের হওয়ার সময় কুন্তলা আর উর্মি সোনার সামনে পড়ে যায়। প্রথমে তারা কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। সোনা জিজ্ঞেস করে, এ কি, তোমরা বাবার রুমে কি করছো? বাবা তো এখন রুমে নেই, আমি আমার রুমেই যাচ্ছিলাম, তোমাদেরকে দেখতে পেয়ে এখানে দাঁড়ালাম। তখন কুন্তলা বুদ্ধি করে ব্যাপারটাকে ম্যানেজ করে, বলে, সোনা, আমি তোমার বাবার কাছেই এসেছিলাম বিজনেসের ব্যাপারে একটু কথা বলতে, একটু আর্জেন্সি ছিল, তাই একটু তাড়াতাড়ি আসতে হলো, ঘরেই আসতে হলো। সোনা বলে, কিন্তু বাবা তো বাড়িতে নেই। তখন কুন্তলা বলে, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখলাম, বাড়িতে নেই। এরপর কুন্তলা সোনার মনটাকে একটু ঘোরানোর জন্য নাটক করতে থাকে, বলে, কাজ কাজ, শুধু কাজ করে যেতে চাই সোনা, আমি কাজের মধ্যে থাকলে আমি একটু ভালো থাকি, একটু ভুলে থাকি আমার ছেলেটাকে। তোমার আর আমার জীবনটা যারা এলোমেলো করে দিয়েছে, যারা সব শেষ করে দিয়েছে, তারা তো বহাল তবিয়াতে আছে। এইভাবে নাটক করে কুন্তলা সোনার মনটাকে ঘুরিয়ে দেয়। এই ব্যাপারে এই মহিলা এক্সপার্ট। এইদিকে দীপ হঠাৎ করে দীপার কাছে গিয়ে বলে, বর্মা দেখো কাকে নিয়ে এসেছি, কে এসেছে দেখো একবার। দরজায় দাঁড়িয়ে সূর্যের বাবা। দীপা দেখে বলে, আরে বাবা আপনি, আসুন আসুন আসুন। দীপ জানালো, দাদু আসতে চাইছিল তাই আমি নিয়ে চলে এলাম। দীপা বলল, খুব ভালো করেছিস বাবা, খুবই ভালো করেছিস। দীপার শ্বশুর এসে দীপাকে বলল, বড় বৌমা, তুমি তো শুধু আমার ওই বাড়ির বড় বৌমা নয়, তুমি আমার আর লাবণ্যর মেয়ে। ওই বাড়িতে কিচ্ছু ঠিক নেই মা। সূর্য কদিন থেকে একটু স্বাভাবিক ব্যবহার করছে বটে, কিন্তু তোমরা বাড়িতে ফিরে চলো, তোমরা বাড়ি ফিরে গেলেই সবটা ঠিক হয়ে যাবে। এরপর সূর্যের বাবা রূপাকে ডেকে বলে, আরে দিদিভাই এসো এসো। লাবণ্য বলতো, আমার পর কেউ যদি স্পষ্ট কথা বলতে পারে সে হচ্ছে আমার রূপা দিদিভাই। রূপা দাদুকে আদর করে ধরে নিয়ে সোফায় বসায়। দাদু ভাই তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য কিছু আনছি। সোফায় বসে সেখানে অবিনাশকে দেখে সূর্যের বাবা বলে, বড় বৌমা, তুমি যদি এবার নতুন কোনো সম্পর্কে জড়াও তাহলে এবার কিন্তু আমি তোমাকে বারণ করব না। তখন দীপা বলে, না বাবা, এ আপনি কি বলছেন? আমার জীবনে আগেও আপনার ছেলে ছিল, এখনও আপনার ছেলে আছে, আর ভবিষ্যতেও আপনার ছেলেই থাকবে। শ্বশুর মশাই বলে, তাহলে বড় বৌমার টিভিতে মিডিয়াতে যেগুলো দেখলাম। দীপা বলে, ওগুলো সব ভুল বাবা। অবিনাশ আমার খুব ভালো বন্ধু, ও আমাকে অনেক হেল্প করেছে। ইনফ্যাক্ট ও নিজেও চায় আমি আর ডক্টরবাবু যেন এক হয়ে যাই, তাই তো সে কলকাতায় এসেছে। আমার জীবনে আপনার ছেলে ছাড়া অন্য কারোর আর কোনো জায়গা নেই বাবা। এরপর প্রবীর বলে, বড় বৌমা তুমি বাড়ি ফিরে এসো, রূপার দিদিভাই সবাই বাড়ি ফিরে এসো, সবাই আবার আগের মতো একসঙ্গে থাকি, তাহলেই আবার পরিবারটা ঠিক থাকবে। দীপা, আপনি চিন্তা করবেন না বাবা, আমি এসে গেছি, এবার আমি সব ঠিক করে দেবো, সবটা ঠিক করে দেবো, আবার আগের মতো করে দেবো, শুধু আপনি আমায় আশীর্বাদ করবেন তাহলেই হবে। প্রবীর, হ্যাঁ মা,
আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। এইদিকে উর্মি নতুন ওষুধের কড়া ডোজটা নিয়ে আবার চলে যায় সূর্যের অফিসে, গিয়ে বলে, দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এই ওষুধটা খেলে আপনি ভালো থাকেন দাদাই, আর আপনার মেয়ে সোনার কথা ভেবে আপনাকে ভালো থাকতে হবে না, নিন ওষুধটা খেয়ে নিন দাদাই। এই বলে উর্মি সূর্যের হাতে ওষুধটা দিয়ে দেয় আর সূর্য ওষুধটা খেয়ে নেয়। এরপর উর্মি সূর্যের ব্রেনটা একটু ভালো করে ওয়াশ করার জন্য মোবাইলে একটা ফটো দেখায়, যেখানে অবিনাশ আর দীপার ফটো রয়েছে। উর্মি বলে, দেখুন দাদা, এদেরকে দেখুন, এবার আপনার মেয়ের হাজবেন্ডের খুনের একটা ব্যবস্থা করতেই হবে। ফটোগুলো দেখে সূর্য বলে, এরা তো তারাই না। সাথে সাথে সূর্যর মনে পড়ে যায় সোনা চিৎকার করে বলেছিল, এই মহিলা আমার রুডিকে খুন করেছে, এই মহিলা আমার হাজবেন্ডের খুনি, আমাকে বিধবা বানিয়েছে বাবা, এ একটা খুনি, এর জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে বাবা। উর্মির কথাগুলো শুনে আর সোনার কথাগুলো মনে করে করে সূর্যর মাথাটা যেন গরম হয়ে যেতে থাকে। এইদিকে দীপা বাড়ি ফিরে চিন্তা করতে থাকে, মোটামুটি তো সব ঠিকই ছিল, আবার কি হলো, ডাক্তারবাবু আবার কেন এরকম উগ্র হয়ে গেলেন? তাহলে কি ওরা বুঝতে পেরে গেছে যে রূপা ওষুধটা পাল্টে দিয়েছে? নিশ্চয়ই সেটা বুঝে গেছে, আর উর্মি মনে হয় ওষুধটা আবার পাল্টে দিয়েছে। উর্মি এটা কি করে করতে পারলো, কেন করছে এসব উর্মি? না 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 না, ওষুধেই কোনো গড়বড় আছে, ওষুধগুলো একবার আমাকে চেক করতে হবে। এই ভেবে দীপা উর্মির ছেলে দীপকে ফোন করে আর বলে, বাবা দীপ, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? দীপ বলে, হ্যাঁ হ্যাঁ বড় মা, বলো কি করতে হবে আমাকে। চুপি চুপি তোর জ্যাঠাইয়ের ঘরে যাবি, বুঝলি, সেখানে গিয়ে তোর জ্যাঠাই যে ওষুধগুলো খায় না, সেখান থেকে একটা স্যাম্পল আমাকে কালেক্ট করে দিতে পারবি বাবা? ওগুলো একটু টেস্ট করার দরকার আছে। আমার না সন্দেহ হচ্ছে রে বাবা, ওষুধগুলো মনে হয় ওরা আবার পাল্টে দিয়েছে। শুনে দীপ বলল, হ্যাঁ হ্যাঁ বড় মা, হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি ওষুধগুলো এনে দেবো। এরপর দীপ চুপি চুপি সূর্যের ঘরে ঢুকলো। সূর্য তখন বেঘোর ঘুমিয়ে আছে। খুব সাবধানে আস্তে আস্তে পা টিপে টিপে সূর্যের ঘরে প্রবেশ করলো, পাছে সূর্যের ঘুম ভেঙে যায়, আর যদি ওর মা উর্মির দেখে ফেলে তাহলে তো আর কথা নেই। দীপ ঘরে ঢুকেই একবার জ্যাঠাইকে চেক করে নিল, এরপর টেবিলে রাখা ওষুধের বোতল থেকে একটা ওষুধ বের করে নিজের পকেটে পুরে আবার পা টিপে টিপে সাবধানে বেরিয়ে যেতে লাগলো। এইদিকে দীপা অনাথ আশ্রমের বাচ্চা আর লাবণ্যর জন্য কিছু জিনিসপত্র আর খাবার নিয়ে আশ্রমে গেল লাবণ্যর সঙ্গে দেখা করতে, কিন্তু অ্যাটেন্ডেন্টরা জানালো লাবণ্য আসতে চাইছে না, লাবণ্য চায় না দীপা সেনগুপ্তের সঙ্গে দেখা করতে। দীপা বলল, আপনারা একটু বুঝিয়ে বলেছেন যে আমি এসেছি, দেখা করতে চাই। অ্যাটেন্ডেন্টরা বলল, হ্যাঁ আমরা তো বলেছি, কিন্তু আপনি জানেন না ও কীরকম মেয়ে, এই আশ্রমের অন্যান্য বাচ্চাদের মতো ও নয়। দীপা বলল, ও না আসুক, তাহলে আমি তো যেতে পারি। এই বলতে বলতে দেখা গেল লাবণ্য এসে দাঁড়িয়ে রয়েছে। দীপা লাবণ্যকে কাছে ডেকে আদর করলো আর জড়িয়ে ধরলো। লাবণ্য কাঁদতে কাঁদতে বলল, আমার এখানে ভালো লাগে না, তুমি তো ভালো মা, তুমি তো আমার মা, তুমি তো সব বোঝো, তুমি তাহলে আমাকে এখান থেকে কেন নিয়ে যাচ্ছ না? ওরা আমাকে কেন এখানে রেখে গেল? আমার কেউ নেই, ওরা যখন আমাকে এখানে দিয়ে গেল কেউ আমাকে আটকালো না, তুমিও তো চলে গেলে। দীপা লাবণ্যকে বুঝিয়ে বলল, কটা দিন আমায় সময় দে, আমি সব ঠিক করে দেবো মা। এমন সময় অনাথ আশ্রমের সুপারিনটেন্ডেন্ট এসে বলল, ওনাকে কে আসতে দিয়েছে এখানে, লাবণ্যর সঙ্গে কে দেখা করিয়েছে? সুপার বলল, দেখুন ম্যাডাম, মানছি আপনি আমাদের আশ্রমে প্রচুর টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু অনেক এনজিও তো দিচ্ছে, তারা তো বাচ্চাদের সঙ্গে এইভাবে দেখা করতে চায় না। আর তাছাড়া লাবণ্যর বাড়ির লোকেদের পুরো ইনস্ট্রাকশন আছে ওকে যেন কার সঙ্গে দেখা করতে না দেওয়া হয়। বাচ্চাদের গার্জিয়ানের কথাগুলো তো আমাদের শুনতেই হবে, বলুন, আমাদেরও তো কিছু নিয়ম আছে। দীপা জিজ্ঞেস করে, লাবণ্যর গার্জিয়ান হিসেবে কার নাম আছে? সুপার জানায়, বাবা হিসেবে সূর্য সেনগুপ্তের নাম আছে, আর কাকি হিসেবে উর্মি সেনগুপ্তর নাম আছে। আপনি ওনাদের মধ্যে কারো একজন পারমিশন নিয়ে আসুন, তাহলে আপনি দেখা করতে পারবেন, না হলে আমরা দেখা করতে দিতে পারবো না। এই সমস্ত কথাবার্তা শুনে লাবণ্য আবারও অভিমান করে আর বলে, তাহলে তুমিও আমাকে নিয়ে যেতে পারবে না, আমার কেউ নেই, আমি অনাথ, আমি যখন বড় হব তখন আমি এখান থেকে একাই চলে যাব, আমার কাউকে চাই না। এই বলে নিজের ঘরের দিকে যেতে থাকে। দীপা মনে মনে বলে, লাবণ্য খুব অভিমান করেছে, ওর ছোটবেলাটা আমরা সবাই মিলে এইভাবে নষ্ট করে দিলাম। এরপর দীপা নিজের হাতের জিনিসপত্রগুলো অ্যাটেন্ডেন্টদের হাতে দিয়ে বলে, এগুলো বাচ্চাদেরকে দিয়ে দেবেন। এই বলে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং প্রশ্ন, তোমরা এবার বলো দেখি লাবণ্য কি রঙের জামা পরেছিল? অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও। এরপর পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, লাইক করতে আবার ভুলে যেও না।